তো আজ আমরা ড্যানিয়েল গোলম্যানের বেশ বিখ্যাত কাজ ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে একটু আলোচনা করছি। মানে কিছু ইউটিউব ভিডিও আর টেক্সট সারাংশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আর কি। হ্যাঁ, মূল লক্ষ্যটা হলো বোঝা, মানে কেন শুধু আইকিউ বা বুদ্ধিমত্ত নয়, বরং ইমোশনাল ইন্টেলিজেন্স, এই যে ইকিউ, সেটা জীবনে সাফল্য বা ভালো থাকার জন্য এতটা দরকারি। আচ্ছা, একটা বেশ অবাক করা তথ্য দিয়েই না হয় শুরু করি। বলুন। বলা হয় জীবনের সাফল্যের ক্ষেত্রে আইকিউ এর অবদান নাকি মাত্র 20%। মাত্র 20? হ্যাঁ, বাকি 80%ই নাকি নির্ভর করে এই ইকিউ আর অন্যান্য কিছুর উপর। তো চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আবেগ তো আমাদের জীবনের একটা অংশ বটেই, অবিচ্ছেদ্য অংশ। ঠিক। কিন্তু আমরা অনেক সময়ই ঠিক বুঝতে পারি না কেন একটা নির্দিষ্ট আবেগ আসছে বা সেটা নিয়ে কি করা উচিত। গোলম্যান কিন্তু দেখিয়েছেন যে আবেগ বোঝা এবং তাকে নিয়ন্ত্রণ করা এটা শেখা সম্ভব। শেখা সম্ভব, হ্যাঁ। আর এটা শিখলে আমাদের সম্পর্ক, কাজ, এমনকি মানসিক স্বাস্থ্যেরও অনেক উন্নতি হতে পারে। আজকের আলোচনাটা আশা করি সেদিকেই একটু আলো ফেলবে। আচ্ছা, তাহলে প্রথমেই একটু পরিষ্কার করে নেওয়া যাক, এই ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্স এটা আসলে কি। মানে এটা তো নিজের আর অন্যদের আবেগ বোঝা আর সেটাকে ঠিকঠাক পরিচালনা করার ক্ষমতা, তাই তো? আইকিউ থেকে আলাদা নিশ্চয়ই? অবশ্যই আলাদা। আইকিউ তো মূলত আমাদের জ্ঞানীয় ক্ষমতা, মানে কগনিটিভ এবিলিটি, আর ইকিউ হল আবেগকে বোঝা আর ব্যবহার করার ক্ষমতা। আমাদের তো আসলে দুটো মন আছে, তাই না? একটা আবেগপ্রবণ মন, যেটা মস্তিষ্কের লিম্বিক সিস্টেম নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আদিম মস্তিষ্ক যাকে বলে। আর অন্যটা যুক্তিবাদী মন, নিওকর্টেক্স। গোলম্যান একটা মজার শব্দ ব্যবহার করেছেন, ইমোশনাল হাইজ্যাকিং। ঠিক। যখন আবেগটা যুক্তির উপর এমনভাবে চেপে বসে যে আমাদের মস্তিষ্কের ওই যে বিপদের অ্যালার্ম, অ্যামিগডালা, হ্যাঁ, অ্যামিগডালা, সেটা পুরো পরিস্থিতি বোঝার আগেই রিয়্যাক্ট করে ফেলে। আপনি যেমনটা বলছিলেন যে আদিম আবেগ আধুনিক জীবনের সাথে সবসময় খাপ খায় না, এর একটা সহজ উদাহরণ কি হতে পারে? খুব ভালো পয়েন্ট। ধরুন, রাস্তায় কেউ হয়তো না বুঝেই আপনার গাড়িতে একটু ধাক্কা দিল, সামান্যই। আচ্ছা, আমাদের ওই আদিম প্রতিক্রিয়া কি হতে পারে? প্রচণ্ড রাগ। কারণ আগেকার দিনে বিপদ মানেই শরীরকে লড়তে বা পালাতে হতো। কিন্তু এখনকার শহরে ওই সামান্য ঘটনায় অতটা রেগে যাওয়াটা কি ঠিক? ওতে তো পরিস্থিতি আরও খারাপ হতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে। ঠিক। এখানেই আসলে মাথা আর হৃদয়ের মধ্যে একটা ব্যালেন্স, একটা সামঞ্জস্য আনার দরকার। দেখুন, আবেগগুলো কিন্তু খারাপ না, এগুলো প্রকৃতির দেওয়া গাইডলাইন। গাইডলাইন কিভাবে? যেমন ধরুন রাগ। রাগ আমাদের কোনো অন্যায় দেখলে রুখে দাঁড়াতে শক্তি দেয়, ভালোবাসা, সেটা সহযোগিতা বাড়ায়। সমস্যাটা হয় তখনই যখন এই আদিম প্রতিক্রিয়াগুলো আজকের এই জটিল সামাজিক পরিস্থিতিতে ঠিক ফিট করে না। বোঝা গেল। আচ্ছা, গোলম্যান তো ইকিউ এর কয়েকটা মূল উপাদানের কথা বলেছেন। প্রথমটা যেমন আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস। হ্যাঁ, খুব জরুরি এটা। মানে আবেগটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে চিনতে পারা। যেমন বুঝতে পারা যে আচ্ছা, আমার এখন রাগ লাগছে বা খারাপ লাগছে। ঠিক, এটাই কিন্তু পরিবর্তনের প্রথম ধাপ। এর জন্য কি ওই ধ্যান বা মাইন্ডফুলনেস সাহায্য করে? বা ধরুন সোশ্যাল মিডিয়ার মতো ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকা? অবশ্যই, ওগুলো মনোযোগকে নিজের ভেতরে আনতে সাহায্য করে। আর সেটার সূত্র ধরেই আসে দ্বিতীয় স্তম্ভটা, আত্মনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশন। আচ্ছা, মানে আবেগটা তো এলো, সেটা বুঝলাম, কিন্তু তারপর সেটার প্রতিক্রিয়াটা কিভাবে দেব সেটাকে নিয়ন্ত্রণ করা। আবেগটা কতক্ষণ থাকবে বা পরিস্থিতি অনুযায়ী কিভাবে প্রকাশ করব। যেমন ধরুন প্রচণ্ড রাগ বা টেনশন, এগুলোকে সামলানো। একদম। মনে রাখতে হবে, আবেগ আসাটা হয়তো আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু সেটার বহিঃপ্রকাশ বা প্রতিক্রিয়া সেটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে শিখতে পারি। কোনো আবেগই তো নিজে থেকে ভালো বা খারাপ নয়, তাই না? ঠিক, আমাদের রিয়াকশনটাই আসল। আমাদের প্রতিক্রিয়াই সেটাকে ভালো বা খারাপ বানায়। তৃতীয় উপাদানটার কথা বলি, সহানুভূতি বা এমপ্যাথি। এটা খুব গুরুত্বপূর্ণ। মানে অন্যদের আবেগ বুঝতে পারা, বিশেষ করে তাদের নন ভার্বাল কিউ দেখে, গলার স্বর, মুখের ভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ। বলা হয় না, প্রায় 90% ইমোশনাল মেসেজ নাকি এভাবেই কমিউনিকেট হয়। ঠিক বলেছেন। শুধু কথা শুনলেই হয় না, মানুষটাকে দেখতেও হয়, তার শারীরিক ভাষাও বুঝতে হয়। আর চতুর্থটা হলো সম্পর্ক ব্যবস্থাপনা বা রিলেশনশিপ ম্যানেজমেন্ট।
এটা তো ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে কর্মক্ষেত্রে লিডারশিপ সবখানেই লাগে। যেমন টিমের লোকেদের কথা মন দিয়ে শোনা বা ধরুন ফিডব্যাক দেওয়ার সময় সেটাকে গঠনমূলক রাখা। একদম। আর এই সম্পর্ক ব্যবস্থাপনার একটা দারুণ দিক হল টিমের মধ্যে এর প্রয়োগ, যেটাকে গোলম্যান বলছেন গ্রুপ আইকিউ। গ্রুপ আইকিউ, ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে দলের সদস্যদের সম্মিলিত আবেগীয় বুদ্ধিমত্তা। অনেক সময় দেখা যায় এক বা দুজন খুব মেধাবী সদস্যের চেয়ে একটা দলের গড় ইকিউ বেশি হলে সেই দলটা অনেক ভালো পারফর্ম করে। কারণ তারা একে অপরের আবেগ বুঝতে পারে, সহযোগিতা করতে পারে। ঠিক তাই। আর আত্মসচেতনতারও কিন্তু বিভিন্ন স্তর আছে। কেউ হয়তো নিজের আবেগ নিয়ে খুবই সচেতন, কে আবার আবেগে ভেসে যায়, বুঝতেই পারে না কি হচ্ছে। আবার কেউ বুঝেও হয়তো বদলাতে চায় না। কিন্তু একটা প্রশ্ন মনে আসে, ইকিউ কেন এত গুরুত্বপূর্ণ? মানে শুধু স্মার্ট হলেই কি জীবনে সফল হওয়া যায় না? আমরা তো দেখি খুব হাই আইকিউ অনেকের, কিন্তু জীবনে হয়তো ততটা সুখী বা সফল নন তারা। সেটাই তো মূল কথা। ওই মার্শমেলো টেস্টের উদাহরণটা মনে পড়ছে। হ্যাঁ, ক্লাসিক এক্সপেরিমেন্ট। ছোটবেলায় যে বাচ্চারা ওই একটা মার্শমেলোর লোভ সামলে একটু অপেক্ষা করে দুটো মার্শমেলো পাওয়ার ধৈর্য ধরতে পেরেছিল, দেখা গেল তারা পরবর্তী জীবনে পড়াশোনা, কাজ সবেতেই বেশি সফল হয়েছে। এটা আসলে ওই তাৎক্ষণিক আনন্দ বা তৃপ্তিটাকে একটু দেরিতে পাওয়ার ক্ষমতা, তাই না? এটাও তো ইকিউ এর একটা অংশ। অবশ্যই, ডিলেড গ্র্যাটিফিকেশন। আর এর প্রভাব তো জীবনের সব ক্ষেত্রে। সম্পর্ক টিকিয়ে রাখতে, বিশেষ করে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল হলে সেটাকে সুস্থভাবে সমাধান করতে ইকিউ খুব জরুরি। আবার ধরুন কর্মক্ষেত্রে একজন ভালো লিডার হতে গেলে তো শুধু নির্দেশ দিলে হবে না, টিমকে ইন্সপায়ার করতে হবে, তাদের প্রয়োজন বুঝতে হবে, ভালো ফিডব্যাক দিতে হবে। এ সব কিছুর জন্যই কিন্তু হাই ইকিউ দরকার। এমনকি শারীরিক স্বাস্থ্যের কথাও বলছিলেন। হ্যাঁ, মানসিক চাপ বা স্ট্রেস যদি আমরা ইকিউ ব্যবহার করে কমাতে পারি, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর সবচেয়ে ভালো খবর হলো ইকিউ কিন্তু শেখা যায়, উন্নত করা যায়। একদম, এটা ফিক্সড কিছু নয়। এর ভিতটা নাকি ছোটবেলাতেই তৈরি হয়। গোলম্যান যেটাকে বলছেন উইন্ডো অফ অপরচুনিটি বা সুযোগের জানালা। হ্যাঁ, শৈশবকালটা খুব গুরুত্বপূর্ণ। বাবা মায়ের নিজেদের আবেগীয় জ্ঞান কতটা, আর তারা সন্তানের অনুভূতির প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, মানে বাচ্চার কান্না বা রাগকে কি তারা গুরুত্ব দিচ্ছেন নাকি ধমকে থামিয়ে দিচ্ছেন, এগুলোর উপর শিশুর ইকিউ নির্ভর করে। বিরাটভাবে নির্ভর করে। কিন্তু বড় হওয়ার পরেও কি শেখা যায়? অবশ্যই যায়। এমনকি যারা মারাত্মক মানসিক আঘাত পেয়েছেন, যেমন ধরুন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি, তারাও কিন্তু আবেগীয় পুনঃশিক্ষণ বা রি-এডুকেশনের মাধ্যমে সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেন। তাই স্কুলগুলোতেও কিন্তু এই আবেগীয় সাক্ষরতা বা ইমোশনাল লিটারেসি শেখানোটা খুব দরকার। আসল কথাটা হলো আবেগ ব্যবস্থাপনার জন্য বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। এটাকে বলা হয় ডু সামথিং প্রিন্সিপাল। মানে শুধু প্রেরণা বা ভালো লাগার জন্য অপেক্ষা না করে যদি একটা ছোট গঠনমূলক কাজ শুরু করে দেওয়া যায়, সেটাই পরে আরও প্রেরণা যোগায়। বাহ, দারুণ আইডিয়া। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, এই আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ এটা শুধু একটা সাইকোলজিক্যাল কনসেপ্ট নয়। একদমই নয়। এটা আমাদের জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রে সম্পর্ক, কাজ, স্বাস্থ্য এবং মোটের ওপর সাফল্য সব কিছুর জন্যই একটা অপরিহার্য স্কিল বা দক্ষতা। আইকিউ দরকারি, কিন্তু ইকিউ ছাড়া সম্পূর্ণ সাফল্য বা একটা সুস্থ জীবন পাওয়াটা মনে হয় বেশ কঠিন। খুব সত্যি কথা। এই আলোচনার শেষে তাহলে একটা ছোট্ট প্রশ্ন ভাবনার জন্য রেখে যাই। অবশ্যই। যেহেতু আমরা জানলাম যে ইকিউ শেখা যায় এবং জীবনের প্রভাব এতটা গভীর, তাহলে আজকের এই আলোচনা থেকে যা শিখলাম তার ভিত্তিতে নিজের আবেগীয় সচেতনতা বা নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ানোর জন্য আজই এমন একটা ছোট পদক্ষেপ কি নেওয়া যেতে পারে? শুধু নিজের জন্য একটা ছোট্ট স্টেপ। সাবস্ক্রাইব কর, ভুলিস না ভাই। তুই না থাকলে কারে আর শোনাই। কমেন্টে দে তোর মনের বাক্য, অন্তরের গল্প পাবে আরও চাক্ষা। আগামী গল্পে আবার দেখা হবে। অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে।